হাই ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজকের আলোচ্য বিষয় হলো ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম। ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম জানতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে ইকোসিস্টেম ব্যাপারটা কি। সো ইকোসিস্টেম হচ্ছে আ বায়োলজিক্যাল কমিউনিটি অফ ইন্টারঅ্যাক্টিং অর্গানিজমস অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। একটা বায়োলজিক্যাল কমিউনিটিতে বিভিন্ন জীব ও তাদের পরিবেশের পারস্পরিক সম্পর্ককে ইকোসিস্টেম বলা হয়। ইকোসিস্টেমের ফাংশনগুলোকে জানতে হলে যে তিনটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে সেই তিনটি বিষয় হলো, 1 নম্বর হচ্ছে এনার্জি ফ্লো, 2 নম্বর নিউট্রিয়েন্ট সাইক্লিং বা বায়োজিওকেমিক্যাল সাইকেলস এবং 3 নম্বর হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করব এনার্জি ফ্লো নিয়ে। এনার্জি ফ্লো সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে এনার্জি ব্যাপারটা কি। সো Energy is the basic force responsible for all metabolic activities. তার মানে আমাদের সমস্ত জীবদের মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলোকে সক্রিয় রাখতে যে বেসিক ফোর্সটা দরকার সেটাই হচ্ছে এনার্জি। এবার এনার্জি ফ্লো বলতে বোঝায় দ্য ফ্লো অফ এনার্জি ফ্রম প্রডিউসার টু টপ কনজিউমার ইজ কল্ড এনার্জি ফ্লো, which is unidirectional. এনার্জি ফ্লো সম্বন্ধে আমাদের ভালো করে বুঝতে গেলে ট্রপিক লেভেল ইন্টারঅ্যাকশন সম্পর্কে একটা ধারণা দরকার। ট্রপিক লেভেল ইন্টারঅ্যাকশন বলতে কি বোঝাচ্ছে? ট্রপিক লেভেল ইন্টারঅ্যাকশন হচ্ছে which deals with how the members of an ecosystem are connected based on nutritional needs. মানে একটা ইকোসিস্টেমে যে সমস্ত জীবরা আছে তারা একে অপরের ওপর পুষ্টির জন্য কিভাবে নির্ভরশীল, কিভাবে কানেক্টেড, এটাকে ট্রপিক লেভেল ইন্টারঅ্যাকশন বলা হয়। বিভিন্ন ট্রপিক লেভেল এর মধ্যে এনার্জি ফ্লো করে। এটা শুরু হয় প্রডিউসার থেকে কনজিউমার পর্যন্ত। সবসময় লোয়ার থেকে এটা হায়ার লেভেলে যায়। একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে যখন এনার্জি ফ্লো করে তখন কিছু পরিমাণ এনার্জি লস হয়ে যায়। অর্থাৎ ফার্স্ট ট্রপিক লেভেলে যে পরিমাণ এনার্জি থাকে সেটা কিন্তু পরবর্তী ট্রপিক লেভেলগুলোতে থাকে না। অর্থাৎ সেকেন্ড, থার্ড বা লাস্ট বা ফাইনাল যে ট্রপিক লেভেল সেখানে কিন্তু একই এনার্জি পরিমাণটা ফ্লো হয় না, সেখানে কিন্তু পরিমাণটা কমে যায়। ট্রপিক লেভেল ইন্টারঅ্যাকশনের জন্য তিনটে কনসেপ্ট জানা খুব দরকার। একটা হচ্ছে ফুড চেন, একটা হচ্ছে ফুড ওয়েব এবং লাস্ট হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। এবার সর্বপ্রথম আমরা জানি যে ফুড চেন ব্যাপারটা কি। ফুড চেন হচ্ছে a sequence of organisms that feed on one another form a food chain. It starts with producers and ends with top carnivores. ফুড চেন হচ্ছে যে প্রত্যেকটা ইকোসিস্টেমে একে অপরের ওপর নির্ভরশীল কিছু জীব আছে যারা খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। এই যে পুরো ব্যাপারটা, এটাকে একটা চেনের মাধ্যমে যদি দেখানো যায় তাহলে সেটাকে একটা ফুড চেন বলা হবে, যেটা শুরু হবে কিনা প্রডিউসার থেকে এবং শেষ হবে কার্নিভোরাসে, টপ কার্নিভোরাসে। দ্যাট মিনস, যেমন একটা উদাহরণ যদি দিই আমি, যে একটা গ্রাস, তারপরে ক্যাটারপিলার, তারপরে লিজার্ড এবং তারপরে স্নেক। তাহলে এখানে ঘাসকে খাচ্ছে হচ্ছে ক্যাটারপিলার, ক্যাটারপিলারকে খাচ্ছে লিজার্ড এবং লিজার্ডকে খেয়ে নিজের পুষ্টি সম্পন্ন করছে স্নেক। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটাকে যদি আমি চেনের মাধ্যমে একটা দেখাই তাহলে এটা একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেন তৈরি হলো। এর দু রকমের ভাগ আছে, একটা হচ্ছে গ্রেজিং ফুড চেন, যেটার এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে ডেট্রিডাস। ডেট্রিডাস ফুড চেনটা কি? যেখানে এর একদম নিচের লেভেলে যেখান থেকে এটা শুরু হচ্ছে সেখানে কি থাকবে না, অর্গ্যানিক ম্যাটার অফ ডিকেইং অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এবং এরপরে ধীরে ধীরে এটা টপ কার্নিভোরসের দিকে যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে লিটার, তারপর আর্থওয়ার্মস, তারপর চিকেন, তারপর হক। এই দুটো ফুড চেনের মধ্যে পার্থক্যটা আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি। এখানে সোর্স অফ এনার্জি ফর দ্য ফার্স্ট লেভেল যেটা, সেইটার পার্থক্যই হচ্ছে এই দুটোকে আলাদা করেছে। গ্রেজিং ফুড চেনে যেটা হচ্ছে লিভিং প্ল্যান্টস, আর ডেট্রিডাসে হচ্ছে ডেড অর্গ্যানিক ম্যাটার্স। এরপর আমরা দেখিনি ফুড ওয়েব কাকে বলছে। ফুড ওয়েব কাকে বলছে? বলছে যে অল পসিবল ট্রান্সফার্স of energy and nutrients among the organisms in an ecosystem, whereas a food chain traces only one pathway of the food.
মানে এখানে যেটা বলতে চাইছে যে অনেকগুলো ফুড চেন একসাথে হয়ে একটা ফুড ওয়েব গঠন করে। একটা ফুড চেন যেটা দেখায় সেটা হচ্ছে একটা প্রডিউসার থেকে একভাবে একটা টপ কার্নিভোরাস অবধি যায়, কনজিউমার অবধি যায়। এরকমভাবে একটা ফুড চেনের যেটা প্রডিউসার আছে সেটা কিন্তু অনেকগুলো ফুড চেনেরই প্রডিউসার হতে পারে, এবং একটা প্রডিউসার থেকে কিন্তু অনেকগুলো ফুড চেনের ইভলভ হতে পারে। সুতরাং ওই সবকটা মিলে যতগুলো পসিবল ট্রান্সফার হতে পারে এনার্জি এবং নিউট্রিয়েন্টসের, সেই পুরো ব্যাপারটাকে ফুড ওয়েব বলছে। An ecosystem consists of several interacted food chains. The same food resource is part of more than one chain, especially in lower trophic level. যেটা আমি বললাম এক্ষুনি যে একটা প্রডিউসার কিন্তু বিভিন্ন রকমের ফুড চেনের নিচে থাকতে পারে এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো ফুড চেন স্টার্ট হতে পারে। If any of the intermediate food chain is removed, the succeeding links of the chain will be affected largely. এই যে পুরো ফুড চেনটা আছে এখানে অনেকগুলো এই যে ফুড ওয়েবটা আছে এখানে অনেকগুলো ফুড চেন নিয়ে এটা তৈরি। সুতরাং যে কোনো একটা লিঙ্ককে যদি মানে ডিসকানেক্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো এই ফুড ওয়েবটা কিন্তু লার্জলি এফেক্টেড হবে। এবার আমরা দেখি এরপরে আমরা কি জানবো, ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড কাকে বলছে? বলছে দ্য স্টেপস অফ ট্রপিক লেভেলস এক্সপ্রেসড ইন এ ডায়াগ্রামেটিক ওয়ে। মানে এই যে বিভিন্ন ট্রপিক লেভেলের যে স্টেপগুলো, এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে সেটা কিন্তু ইকোলজিক্যাল একটা পিরামিডের আকারই নেবে। এটা কত রকমের হয়? এটা দিস ইজ অফ 3 টাইপস। কি কি? একটা হচ্ছে নাম্বার পিরামিড, একটা হচ্ছে বায়োমাস, আর একটা হচ্ছে এনার্জি। আমরা নাম শুনেই বুঝতে পারছি নাম্বার পিরামিড যেটা, সেখানে কতগুলো নাম্বার অফ প্রডিউসার আছে, কনজিউমার আছে, তার উপরে বেস করে পিরামিডটা তৈরি করা হচ্ছে। এই পিরামিডটা আপরাইটও হতে পারে বা কমপ্লিটলি ইনভার্টেডও হতে পারে। এবার আপরাইট এবং ইনভার্টেড ব্যাপারটা কি বলে দিই। আপরাইট বলতে বোঝাচ্ছে যে বেশি থেকে কমের দিকে যাওয়া, এটাকে বলা হচ্ছে আপরাইট। আর ইনভার্টেডটা কি? ইনভার্টেডটা হচ্ছে কম থেকে বেশির দিকে যাওয়া। খুবই সহজ বাংলায় বললাম। এরপরে আছে কি বায়োমাস পিরামিড। বায়োমাস পিরামিডটা কি? নাম্বার পিরামিডে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কোয়ান্টিটিটা দেখছিলাম, যে কতগুলো সংখ্যক অর্গানিজম আছে এক একটা ট্রপিক লেভেলে। কিন্তু এখানে যেটা আমাদের একটা প্রবলেম হচ্ছিল যে সংখ্যাটা সবসময় সঠিকভাবে জেনে গেলেও সেই টপিক লেভেলের ওয়েটেজটা আমরা জানতে পারছিলাম না, যেহেতু একই রকমের অর্গানিজম থাকলেও তাদের সাইজ কিন্তু বিভিন্ন রকম হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হচ্ছিল ঠিক মতো সেটাকে দেখানোর ক্ষেত্রে। সেই জন্য এরপরে আসলে কি বায়োমাস পিরামিড। এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা ট্রপিক লেভেলে যতগুলো অর্গানিজম আছে তাদের ওভারঅল একটা ওয়েটেজ নিয়ে সেইটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে প্রডিউসার থেকে অর্গানিজম অব্দি। তো এই পিরামিডটাও কিন্তু আপওয়ার্ড হতে পারে এবং ইনভার্টেডও হতে পারে। যেমন আপওয়ার্ড হয় কখন? যখন কোনো ল্যান্ড ইকোসিস্টেম থাকে তখন বায়োমাস যে পিরামিডটা হয় সেটা কিন্তু আপওয়ার্ড হয়। আর ইনভার্টেড কখন হয়? যখন কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম থাকে, মানে ওশিয়ান বা কোনো রিভার এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়োমাস পিরামিডটা ইনভার্টেড হবে। তার মানে আমরা কি দেখলাম যে নাম্বার পিরামিডের ফ্লজ গুলোকে ওভারকাম করার জন্য আমরা বায়োমাস পিরামিড ইউজ করি, কিন্তু বায়োমাস পিরামিড ইজ অলসো নট আপ টু দ্য মার্ক। সো আমরা কি পেলাম এরপর? এনার্জি পিরামিড, হুইচ ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান। এই পিরামিডটা কিন্তু সবসময় আপওয়ার্ড। কেন? কারণ এনার্জি কিন্তু সবসময় একদিকে ফ্লো করে, এটা কিন্তু সবসময় ইউনিডিরেকশনাল, এটা আমরা আগেও জানলাম। এবং cause it reflects the laws of thermodynamics, which with conversion of solar energy to chemical energy at each trophic level and with loss of energy being depicted at each transfer to another trophic level. মানে আমি যেটা বললাম একটু আগে যে এনার্জিটা যেটা সেটা কিনা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ফ্লো করছে, সেই এনার্জিটা কি এনার্জি? না সোলার এনার্জি, যেটা কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তারপর খাদ্য চেনের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেই এনার্জিটা ফ্লো করছে প্রডিউসার থেকে কনজিউমারের
মধ্যে। এবার আমরা সোলার এনার্জিটা কি করে কেমিক্যাল এনার্জিতে পাচ্ছি? আমরা খুব সবাই জানি যে প্রডিউসার লেভেলে কারা থাকে, মোস্ট অফ দ্য টাইম কে থাকে, সেটা হচ্ছে প্ল্যান্টসরা থাকে। প্ল্যান্টসরা ফটোসিনথেসিসের মাধ্যমে সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে পরিণত করে এবং এই কেমিক্যাল এনার্জিটা তাদের নিজেদের পুষ্টি যোগান দিতে সাহায্য করে। এবং প্ল্যান্টস যারা খায়, যে প্রাইমারি কনজিউমাররা আছে, তাদের মধ্যে সেই এনার্জিটা ট্রান্সফার হয়ে যায়। ওকে, এবার বিভিন্ন ট্রপিক লেভেলে বিভিন্ন রকমের পলিউটেন্টস থাকে। এই পলিউটেন্টসগুলোর মধ্যে যেমন নন ডিগ্রেডেবল পলিউটেন্টস থাকে। নন ডিগ্রেডেবল বলতে আমরা সবাই জানি যে যার কোনো বিনাশ নেই, which cannot be metabolized by the living organism, যেমন হলো ফ্লোরিনেটেড হাইড্রোকার্বনস। এরা এই যে ট্রপিক লেভেল পলিউটেন্টস আছে, এরা দু রকমের পদ্ধতিতে পরিবেশের সাথে মেশে। একটা হচ্ছে বায়ো অ্যাকিউমুলেশন। এই পদ্ধতিতে পলিউটেন্টের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফুড চেনের প্রথম অর্গানিজমের মাধ্যমে এটি ফুড চেনে প্রবেশ করে, অর্থাৎ এটা প্রডিউসার লেভেলে ঢুকে যাচ্ছে এবং প্রডিউসার লেভেল থেকে ধীরে 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 এনার্জি পিরামিডের মাধ্যমে হোক বা যে পিরামিডের মাধ্যমে, ওই ফুড চেনের মাধ্যমে এটা কিন্তু আলটিমেটলি টপ কার্নিভোরাস বা লাস্ট কনজিউমার কাছে পৌঁছে যাচ্ছে। বায়োম্যাগনিফিকেশন বলে আরেকটা পদ্ধতি আছে, যার মাধ্যমে বিভিন্ন ট্রপিক লেভেলে যে পলিউটেন্টস গুলো থাকে, এই বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ট্রপিক লেভেলে এরা একত্রিত হয়ে যায়, মানে এদের মধ্যে একটা একত্রিত হওয়ার টেন্ডেন্সি থাকে। এরপরে আমরা দেখে নিই যে বায়োটিক ইন্টারাকশন কাকে বলে। বায়োটিক ইন্টারাকশন বলতে একটা ইকোসিস্টেমের দুটো স্পিসিসের মধ্যে যে একে অপরের সাথে খাদ্যের জন্য যে সম্পর্কটা, সেটাকে বায়োটিক ইন্টারাকশন বলছে। এটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন একটা সম্পর্ক আছে যেমন মিউচুয়ালিজম। এখানে কিন্তু দুটো স্পিসিসই একে অপরের কাছ থেকে বেনিফিটেড হচ্ছে, মানে স্পিসিস 1ও হচ্ছে, স্পিসিস 2ও হচ্ছে। এরপরে আসছে কি কমেন্সালিজম। কমেন্সালিজমটা কি? এক্ষেত্রে স্পিসিস 1টা বেনিফিটেড হচ্ছে, বাট স্পিসিস 2টা কিন্তু আনএফেক্টেড থাকছে। তারপরে হচ্ছে অ্যামেনসালিজম। অ্যামেনসালিজম হচ্ছে যেখানে স্পিসিস 1-এর ক্ষতি হয়ে যাচ্ছে, বাট স্পিসিস 2টা কিন্তু আনএফেক্টেড থাকছে। এরপর হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনটা কি? এখানে দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে দুজনের কাছ থেকে পুষ্টি গ্রহণের জন্য যে ইন্টারাকশনটা করছে, তাদের দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর আসছে প্রিডেশন। প্রিডেশনে কি? একজন লাভবান হচ্ছে এবং একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যারাসাইটিজমও তাই, একজন লাভবান হচ্ছে আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের বায়োটিক ইন্টারাকশন। এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো বায়োজিওকেমিক্যাল সাইকেল। এটা কি বলছে? The living world depends upon the energy flow and the nutrient circulation that occurs through ecosystem. Nutrients of food matter never get used up. They can be recycled again and again indefinitely. মানে আমরা যদি খুব সহজ ভাবে বলি, আমাদের পুরো ইকোসিস্টেমে যে পুষ্টি আছে, যে পুষ্টিটা আমাদের মধ্যে যা আসছে, সেটা কিন্তু প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, এরকম করতে করতে ফাইনাল কনজিউমারে যাচ্ছে। এবার ফাইনাল কনজিউমারের ডেথ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আবার হয় মাটিতে মিশছে, না হলে জলে মিশছে, এবং এইভাবে কিন্তু আবার নেচারের কাছে ফিরে চলে যাচ্ছে। এই যে পুরো সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, এটা কিন্তু রিসাইকেল হতেই আছে, এবং এটাই কিন্তু আমাদের ইকোসিস্টেম বা ইকোসিস্টেমের মূল ফাংশন। তাহলে নিউট্রিয়েন্ট সাইকেল বলতে কি বলছে হাউ নিউট্রিয়েন্টস মুভ ফ্রম দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট টু দ্য লিভিং অর্গানিজম অ্যান্ড সাবসিকুয়েন্টলি রিসাইকেলড ব্যাক টু দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। যে কথাটা আমি এক্ষুনি বললাম, যে কিভাবে নিউট্রিয়েন্টসটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে লিভিং অর্গানিজমের মধ্যে যাচ্ছে, পরিবেশ থেকে নিউট্রিয়েন্টসটা কিভাবে জীবের মধ্যে যাচ্ছে, এবং পরবর্তীকালে কি করে আবার সেইটাই রিসাইকেলড হয়ে পরিবেশে ফিরে আসছে, এই পুরো ব্যাপারটাকে নিউট্রিয়েন্ট সাইকেল বলছে। এটা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেলস, একটা হচ্ছে সেডিমেন্টারি সাইকেল।
গ্যাসিয়াস সাইকেলের মধ্যে কি কি সাইকেল পড়ছে? ওয়াটার সাইকেল, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কার্বন আর নাইট্রোজেন সাইকেল। সেডিমেন্টারি সাইকেল বলতে কি বোঝাচ্ছে? এর মধ্যে দুটো আছে আবার এক্সাম্পল, এগুলো সবই এক্সাম্পল দিচ্ছি আমি। একটা হচ্ছে ফসফরাস সাইকেল আর একটা হচ্ছে সালফার সাইকেল। এরপরে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। Succession occurs when a series of communities replace one another due to large-scale destruction, either natural or man-made. তাহলে কি বলছে সাকসেশন কখন হয়? যখন একটা কমিউনিটি মানে অনেকগুলো কমিউনিটি একে অপরকে রিপ্লেস করতে থাকে বড় রকমের কোনো ডিস্ট্রাকশনের কারণে, যেটা ন্যাচারালও হতে পারে আবার ম্যানমেডও হতে পারে। দিস প্রসেস কন্টিনিউস, কতক্ষণ কন্টিনিউ করে না? যতক্ষণ না ওয়ান কমিউনিটি রিপ্লেসিং অ্যানাদার কমিউনিটি আনটিল আ স্টেবল ম্যাচিওর কমিউনিটি ডেভেলপস। এই প্রসেসটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ একটা ম্যাচিওর কমিউনিটি ডেভেলপ না করে। তাহলে এটা কি বলছে? তারপর বলছে ফার্স্ট প্ল্যান টু কলোনাইজ অ্যান এরিয়া ইজ কল্ড পায়োনিয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনাল স্টেজ ইজ ক্লাইম্যাক্স কমিউনিটি। এই পুরো প্রসেসটা যখন শুরু হয় তখন ফার্স্ট যে প্ল্যানটা কলোনাইজ করে কোনো এরিয়াকে তাকে আমরা বলবো পায়োনিয়ার কমিউনিটি, আর একদম ফাইনাল স্টেজে গিয়ে যে কমিউনিটিটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো কি? ক্লাইম্যাক্স কমিউনিটি। এই ইকোলজিক্যাল সাকসেশন অনেক রকমের হতে পারে, অনেকভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি সাকসেশন, একটা হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে যখন কোনো একটা সাকসেশন কোনো একটা নতুন জায়গাতে প্রথম কলোনাইজড হবে সেটাকে বলবো কি? ফার্স্ট কলোনাইজড হবে তখন ওটাকে আমরা বলবো প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন তাহলে কি? যখন অলরেডি কোনো একটা এরিয়া ক্লাইম্যাক্স কমিউনিটিতে ছিল কিন্তু কোনো কারণবশত সেটা ডিস্টার্ব হয়ে যায়, সেটা নেচারের মাধ্যমে হতে পারে বা হিউম্যান ডিউ টু হিউম্যান ইন্টারাকশনও হতে পারে। সেটা আবার নতুনভাবে যখন সাকসেশন শুরু হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সাকসেশন। এরপর আর একটা ভাগ কি আছে না, অটোজেনিক আর অ্যালোজেনিক সাকসেশন। অটোজেনিক কোনটা বলছে? বলছে অটোজেনিক মানে অটো মানে বুঝতেই পারছো, মানে নিজেরাই করছে। তার মানে কোনো একটা সাকসেশন যদি ওই জায়গার ইনহ্যাবিটেন্টসদের মাধ্যমেই শুরু হয় সেই সাকসেশনটাকে বলবো অটোজেনিক সাকসেশন। এবং অ্যালোজেনিক কাকে বলবো? ঠিক উল্টোটা, বহিরাগত কোনো প্রভাবের ফলে যদি কোনো সাকসেশন শুরু হয় সেটাকে আমরা বলবো অ্যালোজেনিক সাকসেশন। এরপরে আসছে কি? অটোট্রপিক আর হেটেরোট্রপিক। কোনো সাকসেশন যদি এই গ্রিন প্ল্যান্টসের মাধ্যমে শুরু হয়, গ্রিন প্ল্যান্টস আমরা সবাই জানি অটোট্রপ, গ্রিন প্ল্যান্টসের মাধ্যমে শুরু হয় সেটাকে আমরা বলবো অটোট্রপিক সাকসেশন। আর কোনো সাকসেশন যদি হেটেরোট্রপসের মাধ্যমে তৈরি হয় তাহলে সেটাকে বলবো হেটেরোট্রপিক সাকসেশন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফাংশন অফ ইকোসিস্টেম। আমার যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের আমার পড়ানোতে কোনো কিছু মনে হয়, কোনো কিছু অ্যাড করতে হবে, তোমরা নিচে আমাকে কমেন্টে জানাতে পারো, বা যদি কোনো সাজেশন দিতে চাও বা কোনো পয়েন্টস তোমরা বুঝতে না পারো তাহলে আমার কাছ থেকে জেনে নিতে পারো। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমরা সবাই জানি এখন করোনা নিয়ে সবাই মানে এটাই এখন আমাদের হট টপিক। সো স্টে অ্যাট হোম, স্টে সেফ, সাবধানে থেকো। আর থ্যাংক ইউ।